আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, তরঙ্গ একাডেমির প্রতিষ্ঠাতা। আজকে আমি তোমাদের একটা স্পেশাল সাজেশন ক্লাস নিব, যেহেতু সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। এবং আমি আজকে যে চ্যাপ্টারটার উপরে ক্লাস নিব সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম। তো এই চ্যাপ্টারটায় মাত্র 4টা টাইপ আছে, এই 4টা টাইপ আমি এখন বুঝাই দিব। তখন আমি এই চ্যাপ্টারের যে স্পেশাল উদ্দীপকের মাধ্যমে যে ম্যাথগুলো করাবো সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি খুব কম সময়ের মধ্যে শুধুমাত্র কনসেপ্টটা ধরানোর জন্য এই 4টা টাইপ বুঝাই দিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে, একটু খেয়াল করো, ঠিক আছে? তো প্রথম টাইপ যেই পদার্থের গাঠনিক ধর্মের প্রথম টাইপের নাম হলো কি পীড়ন। আচ্ছা, পীড়ন কি জিনিস? পীড়ন হলো, ফর এক্সাম্পল, মনে করো এইখানে একটা তার আছে, ঠিক আছে? এই তারের এই যে এটা হলো তার ক্ষেত্রফল, এই তারটার এইটুকু হলো কি তার ক্ষেত্রফল। এখানে যদি তুমি এক পরিমাণ বল প্রয়োগ করো এই ক্ষেত্রফলের উপরে, এই তারটা কি হয়, একটু হয়তোবা লম্বা হবে, মানে একটু বড় হবে। এই তারটার দৈর্ঘ্য এতটুকু মনে করো প্রসারিত হয়েছে, আর এটা হলো কি তার আদি দৈর্ঘ্য, ঠিক আছে? তো পীড়ন কথাটা হলো এই একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলে হলো পীড়ন, মানে F/A। আচ্ছা, এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে না, এটা হলো কি তার বিকৃতি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ওয়ার্ড আসতেছে বিকৃতি, একটা কি আসতেছে, বিকৃতি ওয়ার্ডটা আসতেছে। বিকৃতি হলো কি হবে, L/L, মানে প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটার অনুপাতকে বলা হয় বিকৃতি। বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো কি নেই, একক নেই। এটার একক আছে, যেহেতু এফ এর একক নিউটন আর এর একক কি মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। হুক সাহেব একটা কথা বলছে, কি বলছে? হুক সাহেব একটা কথা বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, হুক সাহেব বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে? এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে একটা ধ্রুবক ব্যবহার করা হয়, তার নাম হলো ইয়ংকের গুণাঙ্ক। তার নাম কি? ইয়ংকের গুণাঙ্ক। তাহলে পীড়ন বিকৃতি, তাহলে ইয়ংকের গুণাঙ্ক y ইকুয়াল টু, তাহলে কি আসতেছে, উপরে থাকতেছে পীড়ন, নিচে থাকতেছে বিকৃতি। তাহলে ইয়ংকের গুণাঙ্ক পীড়ন y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়নের সূত্র কি পাইলাম, F/A। বিকৃতির সূত্র কি পাইলাম, L/L। তাহলে আমাদের সূত্রটা এসে কি দাঁড়াইলো? সূত্রটা এসে দাঁড়াইলো y ইকুয়াল টু F/A L/L। আচ্ছা, f এর জায়গায় অনেক সময় কি হইতে পারে, mg হইতে পারে, তাই না? আর l হইলো আদি দৈর্ঘ্য, এর জায়গায় কি লেখা দিতে পারে, পাই আর স্কয়ার লেখা দিতে পারে, যেহেতু কি বৃত্তাকার তার। আর এই এলটা হইলো প্রসারিত দৈর্ঘ্য। তো পেয়ে গেলাম আমরা ইয়ংকের গুণাঙ্ক। আরেকটা কথা মনে রাখবা, যে তারের ইয়ংকের গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। এই যে সামনে অনেক কোশ্চেন আসবে, এই যে দেখো, কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি বা ভার নেওয়ার সামর্থ্য বেশি? যে তারের ইয়ংকের গুণাঙ্ক বেশি সেটা বেশি স্থিতিস্থাপক। কথাটা কি বুঝতে পারছো? দুইটা তার, যার ইয়ংকের গুণাঙ্ক বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল তার প্রথম টাইপ। এখন আসো আমি দ্বিতীয় টাইপ নিয়ে কথা বলি। আমি একটু স্পিডে বুঝাবো, কারণ যেহেতু সামনে পরীক্ষা, আমি খুব কম সময়ের মধ্যে 4টা টাইপ একটু বুঝাই দিব, ঠিক আছে? তো চলো টাইপ 2 তে চলে যাই। আচ্ছা, তো টাইপ 2 নাম হলো অসহপীড়ন। টাইপ 2 নাম কি? অসহপীড়ন। অসহপীড়ন, আচ্ছা। অসহপীড়ন ইকুয়াল টু কি হবে, F/A। F/A একটা কি, অসহ বল, এটা হলো কি ওই তারের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি না, অসহ বল ইকুয়াল টু কি লিখতে পারবো, অসহপীড়ন ইনটু ক্ষেত্রফল। অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে? তো অসহপীড়নটা প্রত্যেকটা তারে দেওয়া থাকবে, এ তার, বি তার, অসহপীড়ন দিয়ে দিবে, ব্যাসার্ধ দিয়ে দিবে, অসহ বলটা বের করে ফেলবা। অসহ বলের জিনিসটা কি? যে বলের কারণে ওই তারটা ছিঁড়ে যায় সেটা হইলো কি, অসহ বল। যে তারের কারণে ওই তারটা ছিঁড়ে যায়, সরি, যে বলের কারণে ওই তারটা ছিঁড়ে যায় সেটা হলো অসহ বল। ফর এক্সাম্পল আমি বুঝাই, মনে করো এই তারটা এখানে 1 কেজি ভর সহ্য করতে পারে, এখানে তুমি 10 কেজি ঝুলাই দিলে তারটা ছিঁড়ে যাবে না? তাহলে 10 কেজি হলো ওই বস্তুটা, ওই তারটার অসহ ভর। তো ভরকে mg দ্বারা গুণ করলে অসহ বল পেয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? এই ছিল টাইপ 2। চলো টাইপ 3 তে চলে যাই। হোয়াট ইজ টাইপ 3? যেটা হলো মোট শক্তি বা একক আয়তনে সঞ্চিত শক্তি। এই জিনিসটা, জিনিসটা কি দেখো, মনে করো একটা তার, এ একটা তার, ঠিক আছে? এই যে এ হলো তার ক্ষেত্রফল, এখানে আমি এক পরিমাণ বল প্রয়োগ করে দিছি, ফলে কি হয়েছে, এই তারটা একটু বড় হয়েছে বা প্রসারিত হয়েছে, এতটুকু প্রসারিত হয়েছে। আর এতটুকু হলো তার আদি দৈর্ঘ্য, ঠিক আছে? এই যে প্রসারিত হয়েছে, এখানে তার কাজ হয়েছে না, কাজ হয়েছে। তাহলে কাজ দেখো, সূত্র মনে রাখবা বাংলা কথায়,
সূত্র মনে রাখবা কি বাংলা কথায়। এখন আসো মোট শক্তি বা কৃতকাজ, মোট সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি অথবা কৃতকাজ, কৃতকাজ। ওকে, সূত্র কি হবে ডাব্লিউ, ওই যে বাংলা কথা, হাফ ইন্টু প্রযুক্ত বল, কি পরিমাণ বল দিল সেটা, হাফ ইন্টু প্রযুক্ত বল, হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য প্রসারণ, হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য প্রসারণ, প্রসারণ। ওকে ফাইন। এখন দেখো প্রযুক্ত বল কি হাফ এফ না, দৈর্ঘ্য প্রসারণ কি এই যে ছোট হাতের এলটা না, কি পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয়েছে। তাহলে এটাই হইলো আমাদের কৃতকাজের সূত্র। অনেক সময় এফটা বের করে রাখা লাগতে পারে, যেমন আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ এল বাই এল, তাহলে আমরা এখান থেকে এফটা বের করে নিতে পারবো না, এফ ইজ ইকুয়াল টু কি ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তো তুমি যদি এফটা এখান থেকে বের করে নাও এবং এখানে বসায় দাও, তাহলে কি হয়ে যায়, আমার না দেওয়া থাকলে বসায় দিলা, কথাটা কি বুঝছো। এটা ছিল মোট শক্তি অথবা মোট সঞ্চিত শক্তি এবং কৃতকাজ। এর ফর্মুলা আসলে, অঙ্ক আসলে আমরা এই সূত্র দিয়ে করব। তবে আর এখন আসো আমরা আরেকটা জিনিসে চলে যাই, সেটা হলো যেমন এই যে একক আয়তনে সঞ্চিত শক্তি, ওইটা বুঝাই, ঠিক আছে। মোট কৃতকাজ, এই যে মোট কৃতকাজ দেখো এই সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা এখন আসো এর পরের কনসেপ্ট, যেটা হলো মোট সঞ্চিত একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে, একক আয়তনে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, এটা বের করবো। এটাও বললাম না বাংলা কথা দিয়ে সূত্র মনে রাখবো। বাংলা কথা কি, একক আয়তনে সঞ্চিত শক্তি, বাংলা কথা হইল ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাই হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন তুমি বলো হাফ ইন্টু পীড়ন মানে কি এফ বাই এ, বিকৃতি মানে কি এল বাই এল, শেষ। তুমি পীড়নের জায়গায় হয়তো বা যদি লাগে বের করে নিলাম, অনেক সময় পীড়ন দেওয়া না থাকলে এটা বের করতে পারো যে এফ বাই এ ইকুয়াল টু ওয়াই সেকেন্ডের এল। তো তোমার যদি লাগে কখনো এই সূত্রটা ইউজ করতে পারো, ওয়াই ইকুয়াল টু, দুটাই সূত্র, যখন যেটা লাগে তখন সেটা ইউজ করবো। আমরা কি কথা বুঝতে পারছি? টাইপ 3 শেষ, লাস্ট টাইম 4টা বুঝাই দিব, তারপর ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে। আমি যে স্পেশাল উদ্দীপক দিছি, এই উদ্দীপকের মাধ্যমে আমি এখন 10টা ম্যাথ সলভ করব। এই 10টা ম্যাথ মানে বোর্ডের মিনিমাম 17 থেকে 18টা সৃজনশীল তোমার সলভ হয়ে গেছে। এখন কেউ যদি, এবং সবগুলো বোর্ড সৃজনশীল, হ্যাঁ, এখন যদি কেউ একটা চ্যাপ্টারে 17-18টা সৃজনশীল সলভ করে যায়, তার আর কিছু বাকি থাকে? থাকে না। আমি এগুলো সব সলভ করে দিব, দায়িত্ব নিয়ে বলতেছি, আসো। তাই এখন আমরা পড়বো 4, যেটা হলো পয়সনের অনুপাত, ঠিক আছে, পয়সনের অনুপাত। আচ্ছা, তো আসো টাইপ 4, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। ওকে, আচ্ছা, পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? সিগমা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। জিনিসটা কেমন একটু খেয়াল করো, এই যে মনে করো এই একটা তার, এই একটা তার আছে, হ্যাঁ, মোটা করে আঁকলাম, একটা তার আছে, একে বল প্রয়োগ করছো, ফলে কি হলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, মানে তার পরিবর্তিত অবস্থা হয়ে গেল এইটা, ঠিক আছে। তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? এতটুকু। তার আদি দৈর্ঘ্য কতটুকু? এতটুকু। এখানে এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছো না, দ্যাটস ওয়াই এটা বড় হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এতটুক ছিল তার আদি ব্যাস, বর্তমানে তার ব্যাস হলো এইটা, বর্তমানে তার ব্যাস কোনটা? এইটা। তাহলে এই যে এতটুক ব্যাস কি হ্রাস পাইছে না উভয় পাশ থেকে? আসলে উভয় পাশ থেকে হ্রাস পায় নাই, একটা তারকে যখন টেনে লম্বা করছো, তার উভয় পাশ থেকে ব্যাসটা হ্রাস পাইছে, উভয় পাশ থেকে। 3 ডাইমেনশনাল, টেনে লম্বা করছো না, এটা চুইংগাম টেনে লম্বা করো, সে উভয় পাশ থেকে চিকন হয়ে যেত না, তো উভয় পাশ থেকে ব্যাসটা হ্রাস পাইছে। তাহলে এই ডিটা হইলো হ্রাসকৃত ব্যাস, আর এই ডিটা হইলো আদি ব্যাস, আর এতটুকু হইলো বর্তমান ব্যাস। এটা প্রসারিত দৈর্ঘ্য আর এটা হলো আদি দৈর্ঘ্য, শেষ। তাহলে আমরা একটু লিখে নিই যে ডিটা কি, হ্রাসকৃত ব্যাস, হ্রাসকৃত ব্যাস, হ্রাসকৃত ব্যাস, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর এই ডিটা হলো আদি ব্যাস, কি ব্যাস? আদি ব্যাস, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আসতে পারে হ্রাসকৃত ব্যাসার্ধ, তাহলে ছোট হাতের আরটা হলো কি
ব্যাসার্ধ দুই দ্বারা ভাগ করলেই তো ব্যাসার্ধ পাবা, তাই না? তাহলে হ্রাসকৃত ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরটা হলো কি আদি ব্যাসার্ধ, সহজ জিনিস, আদি ব্যাসার্ধ। আচ্ছা, তো এটা হলো প্রসারিত দৈর্ঘ্য আর এটা হলো আদি দৈর্ঘ্য। এখন পয়সনের অনুপাত জিনিসটা কি? হ্যাঁ, পয়সনের অনুপাত। আচ্ছা, পয়সনের অনুপাতের মধ্যে মেইন কথা হলো যে পার্শ্ব বিকৃতি আর এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। মানে এই যে এটা পার্শ্ব বিকৃতি হয়েছে, পাশটা চিকন হয়ে গেছে, আর দৈর্ঘ্য হলো যে বৃদ্ধি পাইছে। তো পয়সনের অনুপাতের মেইন ফর্মুলা হলো সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এখন তুমি বলো পার্শ্ব বিকৃতি কি হয়েছে? পার্শ্ব বিকৃতি হয়েছে কি এই ডি বাই ডি, দৈর্ঘ্য বিকৃতি হয়েছে কি এল বাই এল। তাহলে পয়সনের অনুপাত কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু ডি বাই ডি এল বাই এল। ঠিক আছে, অনেক সময় ব্যাসার্ধ দিয়ে বলতে পারে, তাহলে কি হবে আর বাই আর এল বাই এল। এই হইলো আমার পয়সনের অনুপাতের ফর্মুলা। এর একটা সীমা আছে, পয়সনের অনুপাতের কি আছে? একটা সীমা আছে। সীমাটা হইলো পয়সনের অনুপাতের একটা সীমা আছে, সীমাটা হইলো -1 থেকে হাফের মধ্যে হইতে হবে, তাইলেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। পয়সনের অনুপাতের একটা সীমা আছে, সেটা হইলো -1 থেকে হাফের মধ্যে হইতে হবে, তাইলেই পয়সনের অনুপাত সম্ভব, না হইলে এটা সম্ভব না। মানে তারটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, মানে হাফের চেয়ে বেশি অ্যান্সার আসলে তারটা ছিঁড়ে গেছে, এটা হয় নাই। তো এই ছিল চারটা টাইপ। এখন আমরা কোশ্চেন গুলো সলভ করবো। কথাটা কি বুঝিয়ে পারছি? খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে টাইপ গুলো বুঝিয়ে দিলাম। এখন আসো ম্যাথ গুলো সলভ করি। আচ্ছা, এখন আমরা পদার্থের গাঠনিক ধর্মের স্পেশাল উদ্দীপকের নমুনা প্রশ্নে কিছু সলভ করব। এই যে উদ্দীপকটা, এটা হলো যে একটা স্পেশাল উদ্দীপক বানানো, এবং এই উদ্দীপকের উপরে আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করব, বলা যায় একের ভেতরে সব। ঠিক আছে, চলো উদ্দীপকটা একটু পড়ি। এখানে কি বলছে? 2 মিটার দৈর্ঘ্যের একটি তারের ব্যাস। তাহলে এখানের মধ্যে আমাদের কি এল ইজ ইকুয়াল টু কি দিয়ে দিছে? দৈর্ঘ্য 2 মিটার। তারের দৈর্ঘ্য কয় মিটার? 2 মিটার। আচ্ছা, তারের ব্যাস যথাক্রমে এত এত, মানে দুইটা তারের ব্যাস দিয়ে দিছে, মানে D1 প্রথম তারের ব্যাস দিয়ে দিছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, এখানে কি কি আছে উদ্দীপকে লিখে নিচ্ছি, এবং D2 এর মান কত? 3 মিলিমিটার। ওকে, তাহলে D2 মানে দ্বিতীয় তারের ব্যাস হলো 3 মিলিমিটার। ইটস মিন 3 × 10⁻³ মিটার। ওকে, আচ্ছা, প্রত্যেকের দুটি তারের প্রত্যেকটিতে 7 × 10⁻³ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, মানে সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তার মানে এখানে মনে করো একটা তার আছে, এই তারে যে পরিমাণ বল প্রয়োগ করছে, সেম এখানে আরেকটা তার ছিল, এই তারও কি সম পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। সো এই এফ এর মানটা এখানে কি দেওয়া? সেটা হলো 7 × 10⁻³ নিউটন, মানে সমান বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, বল প্রয়োগ হলো, এবং তাদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5% ও 2%। তার মানে এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত? 5%, আর এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 2%। তো দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ছোট হাতের এল দিয়ে। L1 = 5%। কার 5%? এই যে এল এর 5%। তাহলে এল এর 5%, রাইট? এল এর 5%। তো 5% কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 5/100 লিখতে পারি, তাই না? তো এটাকে যদি আমরা করে লিখতে পারি না, L1/L = কি লিখতে পারি? 5/100 লিখতে পারি। ঠিক আছে, সেম আরেকটা জিনিস কি বলছে? দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? 2%। ইটস মিন L2 = দেওয়া আছে তোমার L এর কত? 2%। 2%, 2/100। তার মানে এটা চলে আসতেছে আমার L2/L = 2/100। ঠিক আছে, তো এই ছিল উদ্দীপকের ইনফরমেশন গুলো, আমি লিখে ফেললাম। এখন আচ্ছা, এবার হলো 1 নাম্বার কোশ্চেনটা সলভ করব, যে কোন তারের স্থিতিস্থাপকতা বেশি বা ভার নেওয়ার সামর্থ্য বেশি। ইটস মিন দুইটা কোশ্চেন এখানের মধ্যে দেওয়া আছে, যে দুইটা কোশ্চেনের অর্থ একই, কার স্থিতিস্থাপকতা বেশি বা কার ভার নেওয়ার সামর্থ্য বেশি। দুইটা সৃজনশীলে দুই ধরনের কোশ্চেন আসছে, বাট অর্থ হলো একই। আচ্ছা, আমরা টাইপের মধ্যে পড়ছিলাম কার স্থিতিস্থাপকতা বেশি, যেই তারের ইয়ংকের গুণাঙ্ক বেশি সেই তারের স্থিতিস্থাপকতা বেশি। তার মানে এখানে দুইটা তার আছে, D1 D2, যেই তারের ইয়ংকের গুণাঙ্ক বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক হবে। তো চলো 1 নাম্বার কোশ্চেনটার আমরা প্রথম তারের ইয়ংকের গুণাঙ্ক বের করি। ইয়ংকের গুণাঙ্ক কি? Y1 = F/A1
L1/L, তাই না? আমাদের ইয়ংকের গুণাঙ্কের সূত্র। যেহেতু এখানে বলটা সমান এবং সমান দৈর্ঘ্য, তাই এই দুটা সেম আছে, বাট ক্ষেত্রফলটা চেঞ্জ, দৈর্ঘ্য প্রসারণটাও চেঞ্জ। ক্ষেত্রফলটা চেঞ্জ কি কারণ এখানে হলো কি দেওয়া আছে, তার ব্যাস দেওয়া আছে, তাই না, d1 d2। আচ্ছা, এখন ক্ষেত্রফলের জায়গায় আমরা কি পাই আর স্কয়ার লিখতে পারি না? তাহলে চলো এখানে চলে আসি, আমাদের এখানে কি y1 ইজ ইকুয়াল টু, আচ্ছা, f বাই পাই r1 স্কয়ার L1/L, ঠিক আছে। আচ্ছা, r1 মানে কি? r1 মানে হলো ব্যাসকে 2 দ্বারা ভাগ করলেই তো কি পাওয়া যায়, ব্যাসার্ধ পাওয়া যায়, তাই না? সো আমরা এখানে লিখতে পারি y1 ইজ ইকুয়াল টু f বাই পাই, এখানে লিখতে পারি না d1/2, তাহলে তো ব্যাসার্ধ পেয়ে গেছি। কি করলাম, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলেই তো ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাই না, হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু জানি L1/L ইজ ইকুয়াল টু কত, 5/20। তার মানে এটাকে উল্টাইলে কি পাওয়া যায়, 100/5 পাওয়া যাবে না? মানে কি L/L পাওয়া যাবে, বড় হাতের L বাই ছোট হাতের L পাওয়া যাবে। জিনিসটাকে উল্টাও, তার মানে আমরা কি লিখতে পারি এখানে 100/5। দেখো L/L ইজ ইকুয়াল টু 5/100, তাহলে কি L বাই ছোট হাতের L1 ইজ ইকুয়াল টু কি হবে, 100/5, উল্টাই দিলাম, ঠিক আছে। তাহলে এখন তুমি কি করো, মানটা বসায় দাও। f এর মান জানো, এই যে f এর মান জানো, পাই এর মান জানো, তারপর কি d1 এর মান জানো, 2 এর মান জানো, ক্যালকুলেট করে দাও, y1 এর মানটা পেয়ে যাবা, মানে প্রথম তারের এই অঙ্কের গুণাঙ্ক পেয়ে যাবা। সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে, সামথিং কিছু একটা আসবে। তারপর সেম সেম এখন আমি দ্বিতীয় তারের কি করব, এই অঙ্কের গুণাঙ্ক বের করব। দ্বিতীয় তারের এই অঙ্কের গুণাঙ্কের সূত্র কি হবে, সেম f/a2 L2/L। ওকে ফাইন। এখন হলো যে a2 জায়গায় কি হবে, সেম আগের মতো y2, আচ্ছা, f এর মান আমরা জানি, এখানে কি হবে পাই r2 স্কয়ার, r2 মানে কি হবে d2/2 হোল স্কয়ার, ঠিক আছে, L2/L, ঠিক আছে। এন্ড L2/L এর মান আমরা জানি না, এই দেখো L2/L এর মান কত, 2/100। তাহলে আমরা কি এটা এখানে লিখতে পারি না, L2/L এর জায়গায় কত লিখতে পারি, 2/100 এর জায়গায়, তাহলে মানে উল্টাই যাবে, উল্টাই গেলে কি হবে 100/2। সো এটাকে ক্যালকুলেট করলে y2 এর মান আসবে। তুমি দেখবা যে y1 টা বড় নাকি y2 টা বড়, যার অঙ্কের গুণাঙ্ক বড় সে বেশি স্থিতিস্থাপক। তার মানে 1 নাম্বার কোশ্চেনটা সলভ হবে কি, এখান থেকে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যে দুইটা মান আসবে দেখবা কার মানটা বড়, ঠিক আছে, যে বড় সে বেশি স্থিতিস্থাপক। তারপর দেখো দ্বিতীয় কোশ্চেন, প্রথম তার তীর একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র আমরা শিখছিলাম, 1 নাম্বারটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আসো আমাদের এখানে দেখো এই যে উদ্দীপকে যা যার ইনফরমেশন সব কিন্তু এখানে দেওয়া আছে। এখন আসো 2 নাম্বার কোশ্চেনটা কি, প্রথম তারে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো একক আয়তনে সঞ্চিত শক্তির আমরা সূত্র কি শিখছিলাম, হাফ ইন্টু একক আয়তনে সঞ্চিত শক্তি, পীড়ন ইন্টু বিকৃতি, মনে আছে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওই যে কনসেপ্টের মধ্যে দেখাই দিছিলাম, কনসেপ্ট গুলো মনে থাকলে এই ম্যাথ গুলা সলভ করা পানি লাগে, ঠিক আছে। তো দেখো এখানে হাফের জায়গায় হাফ থাকুক, পীড়ন, পীড়ন মানে কি f/a, প্রথম তার, কি বলছে প্রথম তার। তো পীড়ন f তো আমি জানি, f এর মানটা আমরা জানি, এর জায়গায় কি লেখা যায়, পাই আর স্কয়ার লেখা যায় না, কি লেখা যায়, পাই r1 স্কয়ার, ঠিক আছে। পীড়ন বাই বিকৃতি, বিকৃতি প্রথম তার, তাহলে কি হবে L1/L। ওকে, এখন তুমি মান বসায় দাও, হাফ, f এর মানটা কত জানো, 7 × 10⁻3, পাই r1 এর মান জানো না, এই যে 2 মিলিমিটার, তার মানে r1 এর না, ওটা d1 এর মান। তো আমি একটা d1/2 হোল স্কয়ার, ঠিক আছে, মানটা বসাই দিও। আর এই L1/L এর মান কত দেখো তো, 5/100, কত হয় 5/100, ক্যালকুলেট করো, একটা মান আসবে, ঠিক আছে। এটা হইলো প্রথম তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি। ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর দেখো 3 নাম্বার কোশ্চেন, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারের কৃত কাজ সমান কিনা, দুটোটা তারের কৃত কাজ সমান কিনা। আসো 3 নাম্বার কোশ্চেনটা সলভে চলে আসি। 3 নাম্বার কোশ্চেনটা সলভ, ওকে। এখন দেখো কৃত কাজের সূত্র কি শিখছিলাম, মনে আছে, এই যে দেখো আমি বলছিলাম যে জাস্ট সূত্রগুলো দেখাই দিই, তারপর কোশ্চেনগুলো অনেক ইজি। তো এখানে দেখো কৃত কাজ, কৃত কাজ কি ছিল, ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সূত্র মনে আছে, বাংলায় মনে রাখবা, হাফ ইন্টু প্রযুক্ত বল, প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে। এখন দেখো প্রথম বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ, মানে দুটোটার দৈর্ঘ্য প্রসারণ কি হয়েছে, সেম হয়েছে। তাহলে এখন তুমি যদি বলো W1 হাফ, প্রযুক্ত বল কি হয়েছিল দেখো তো, 7 × 10⁻3, এটা দুটোটার ক্ষেত্রে সমান না,
7 × 10⁻³ দুটোটার ক্ষেত্রে সমান। দৈর্ঘ্য প্রসারণ কি দুটোটার ক্ষেত্রে সমান। দুটোটা তারের দৈর্ঘ্য প্রসারণ কি করছে, এই যে উভয় তারের 10 সেন্টিমিটার হয়েছে, তাহলে দুটোটার দৈর্ঘ্য প্রসারণ কি 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটারের মিটারে নিলে কি হবে 0.1 মিটার, তাই না? তাহলে W1 ও যা, W2 কি তা, কারণ দুটোটা তারের মধ্যে সেম পরিমাণ বল দিচ্ছে, দুটোটা তারের দৈর্ঘ্য প্রসারণও কি সেম হয়েছে, তার মানে দৈর্ঘ্য প্রসারণ দুটো তারের সেমই হবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেনের সমাধান। এখন আসো 4 নাম্বার কোশ্চেনটার সমাধান করি। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বিকৃতি কত, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বিকৃতি করো। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি আমরা কি শিখছিলাম, দৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি কি ছিল, দৈর্ঘ্য বিকৃতি সূত্রটা লিখি, দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি দ্বিতীয় তারের, তাহলে এটা কি হবে, মানে বিকৃতি মানে কি ছিল, প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা, এটা কি দেওয়া আছে না, দেখো তো, এই যে প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত, 2/100, তাহলে দৈর্ঘ্য বিকৃতি হলো কত, 2/100 ইকুয়াল টু কত হয় 0.02। এটাই হলো দ্বিতীয় তারের দৈর্ঘ্য বিকৃতি। কত সহজ কোশ্চেন, হ্যাঁ, এটা সৃজনশীলের 3 মার্কে আসছে, কোন একটা বোর্ডের সৃজনশীলের 3 মার্কে আসছে। কি দেওয়া আছে দেখো, মানে উদ্দীপকের মধ্যেই আমার অ্যান্সার দেওয়া আছে, এতটুকুর জন্য তুমি 3 মার্ক পাবা। তার মানে ধরতে পারাটা ইম্পর্টেন্ট, যে দৈর্ঘ্য বিকৃতি হলো কি প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, যেহেতু দ্বিতীয় তার বলে দিচ্ছে, দ্বিতীয় তারের প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এখানে তো বলেই দিছে কত 2/100 উদ্দীপকে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চলো আমরা 5 নাম্বার কোশ্চেনটায় চলে যাই। প্রথম তারের পয়সনের অনুপাত এত হলে তারটির ব্যাসার্ধের হ্রাস নির্ণয় করো, ব্যাসার্ধের হ্রাস নির্ণয় করো। আচ্ছা, গুড কোশ্চেন, পয়সনের অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব আসে। তো 5 নাম্বার কোশ্চেনটা আসো, আমরা কি বলছে, প্রথম তারের পয়সনের অনুপাত, তার মানে এখানে কি দেওয়া আছে, পয়সনের অনুপাত কত 0.4, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে আমাদের ব্যাসার্ধের হ্রাস। আচ্ছা, পয়সনের অনুপাতের সূত্র মনে আছে, কি বলছিলাম, D/D L/L। আচ্ছা, যদি এটা হলো ব্যাসের হ্রাস, ব্যাসার্ধের হ্রাসের ক্ষেত্রে তোমরা কি ইউজ করতে পারবা, R/R, মানে এটা হলো হ্রাসকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ প্রসারিত দৈর্ঘ্য, আর এটা হলো আদি দৈর্ঘ্য। এখন আমার দরকার কি, আমার দরকার হলো ওই যে দেখো ব্যাসার্ধের হ্রাস, ছোট হাতের আটটা দরকার, তো এটাকে আর গুণন করে দাও, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, R = পয়সনের অনুপাত ইন্টু বড় হাতের R ইন্টু L/L। আচ্ছা, পয়সনের অনুপাত দেওয়া আছে 0.4, ব্যাসার্ধ, প্রথম তারের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম তারের ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে কি হবে, হ্যাঁ, D1/2 পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, L/L মানে প্রথম তারের প্রসারিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5/100, 5/100 বসায় দাও ভাই, ক্যালকুলেট করলে যে মানটা পাবা এটাই হলো কি তোমার প্রথম তারের ব্যাসার্ধ হ্রাস নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। 5 নাম্বার কোশ্চেন সলভ। এখন দেখো, উদ্দীপকের কোন তারটি ইস্পাতের তৈরি, উদ্দীপকের কোন তারটি ইস্পাতের তৈরি, কিছু না, 7 নাম্বার কোশ্চেনের সমাধান, কোন তারটি ইস্পাতের তৈরি, y1 বের করো, y2 বের করো, ঠিক আছে। যে তারের ইয়ঙ্কের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, সেটাই হলো ইস্পাতের, কারণ ইস্পাতের ইয়ঙ্কের গুণাঙ্ক 2 × 10⁻11, তার মানে যার ইয়ঙ্কের গুণাঙ্ক y1 হোক বা y2 হোক, যার ইয়ঙ্কের গুণাঙ্ক 2 × 10⁻11 সেটাই হলো কি ইস্পাতের তৈরি। তার মানে আমরা প্রথম যে কোশ্চেনটা ছিল সেখানে y1 y2 বের করছিলাম না, ঠিক আছে। এখানে একটা কোশ্চেনের মধ্যে তোমার সবগুলা টাইপের কোশ্চেন দেওয়া আছে, কথাটা কি বুঝছো, মানে সুপার বুলেট সাজেশন। তুমি একটা উদ্দীপকের স্পেশাল কোশ্চেন সলভ করো, তোমার সবকিছু হয়ে যাচ্ছে, আর আমি তো সলভ করে বুঝাইও দিচ্ছি। তো দেখো, তুমি প্রথম তারের ইয়ঙ্কের গুণাঙ্ক অথবা দ্বিতীয় তারের ইয়ঙ্কের গুণাঙ্ক, যেটার মধ্যে এই মানটা পাবা ওইটাই হলো কি ইস্পাতের। কথাটা কি বুঝতে পারছি? এই ছিল 7 নাম্বার কোশ্চেন। সরি, এটা হলো আমরা 6 নাম্বার সলভ করছি, ঠিক আছে 6। এখন আসো 7 নাম্বার, সমান বল প্রয়োগে, সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ঙ্কের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। 7 নাম্বার কোশ্চেন বলছে আমার বিশ্লেষণ করতে। আসো, আচ্ছা, এখানে সম্পর্ক বিশ্লেষণ করতে বলছে, আসলে কিছুই না, সমান বল প্রয়োগ। দেখো, সমান বল প্রয়োগ করছিলাম না, এফ এর মান দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ঙ্কের গুণাঙ্কের সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, মানে আমাকে একটা সম্পর্ক দেখাইতে বলছে। ইটস মিন আমাকে চাচ্ছে যে তুমি y1 = f/a1 L1/L। আচ্ছা, এইখানে y1 টা বের করো, ঠিক আছে, সেম y2 টা বের করো, y2 টা কি হবে f/a2 L2/L, এই দুটার অনুপাত করে দাও, শেষ।
সমান বল প্রয়োগ করছো না, এই দুটার অনুপাত করে দাও, মানে y1 আর y2 এর মধ্যে অনুপাত করে দাও, তোমার একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে। মানে তুমি প্রথম তারের এই অঙ্কের গুণাঙ্ক দ্বিতীয় তারের এই অঙ্কের গুণাঙ্ককে ভাগ করে দাও। তাহলে এখন দেখো এটাকে যদি আমি ভাগ করে দিছি, এটা কাটাকাটি চলে গেছে না? তাহলে আর আমার থাকতেছে হলো যে y1 y2, ঠিক আছে? তাহলে থাকতেছে হইলো স্থানানুপাতিক সম্পর্ক, তাহলে হ্যাঁ a2/l2 a1/l1, ঠিক আছে? এখন এখানের মধ্যে তুমি মান জানো না, এগুলোর মান জানো তো? এই যে a2 পাই r স্কয়ার, a1 পাই r1 স্কয়ার, l2 l1 এগুলো সবগুলোর মান জানি। তাহলে ক্যালকুলেট করে y1 আর y2 এর একটা অনুপাত আসবে। দেখো কি আছে আমার y1 y2, তাহলে এখানে a2 জায়গায় আমি কি লিখবো, পাই r2 স্কয়ার, তাই না? r2 মানে হলো ইয়াতে g2/2 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা L2 মিন্স L2 হলো এই যে L এর 2/100, ঠিক আছে? L2 হলো L এর 2/100। তো এখানেও কি হবে, A1 এর জায়গায় হবে পাই d1/2 হোল স্কয়ার L এর 5/100, ঠিক আছে? এখন দেখো L কাটাকাটি যায়, 100 কাটাকাটি যায়, পাই কাটাকাটি যায়, তাহলে কি y1 y2 ইকুয়াল টু কি আসতেছে, এখানে 4 হবে, 4 কাটাকাটি যায়, আলটিমেটলি আসতেছে d2/d1 পুরোটার উপরে হোল স্কয়ার চলে আসে আর ইনটু 2/5। আচ্ছা d2 মানে হলো 3 আর d1 মানে হলো 2, ক্যালকুলেট করলে একটা মান আসবে আর কি, ওই মানটার মানে y1 y2 যে অনুপাতটা ওটাই কি সম্পর্ক স্থাপন করে ফেলবে, মানে d2 d1 এর মানটা বসায় দাও, যে মানটা আসবে সেটা হবে কি y1 ইনটু যে মানটা আসে ওই মানটা ইনটু y2, তার মানে এই যে সম্পর্ক y1 y2 এর এত গুণ, এখানে যে মানটা আসে সেই মানটা ক্যালকুলেট করলে যা আসবে। কথাটা কি বুঝতে পারছো? এই ছিল আমার 7 নাম্বার কোশ্চেন সমাধান। এখন আসো 8 নাম্বার কোশ্চেনটা। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি যে সম্পর্ক স্থাপন করতে বলছে সমান বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে, শেষ বের করে আমি ভাগ করে দিছি, সম্পর্ক দেখাই দিছি যে y1 মানে প্রথম তারটা দ্বিতীয় তারের এত গুণ, শেষ। আচ্ছা এখন আসো 8 নাম্বার কোশ্চেনটা। প্রথম তারে 10 নিউটন বল প্রয়োগে দৈর্ঘ্যবৃদ্ধি যদি এত হয়, বলের পরিবর্তনের ফলে সমান দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, বলের পরিবর্তন কত? খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা সৃজনশীলের কোশ্চেন, মানে এটা একটা বোর্ডে আসছে এই সৃজনশীলটা, আমি এই উদ্দীপকের মধ্যে নিয়ে আসছি। এই যে তোমরা যেই কোশ্চেনগুলো এখন সলভ করতেছো, তোমরা কি জানো তোমাদের পুরা টেস্ট পেপারের 20 থেকে 22টা সৃজনশীল সলভ করাই ফেলছি এই কোশ্চেনগুলোর মাধ্যমে, টেস্ট পেপার খুলে দেখো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা সলভ করব 8 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? কি বলছে যে প্রথম তারে 10 নিউটন বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। আচ্ছা প্রথম তারে মানে তার হলো প্রথম তারটা, ঠিক আছে? আচ্ছা তো বল প্রয়োগ করছি আমি কত নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করছি, 10 নিউটন, আমি সমান পরিমাণ বল প্রয়োগ করছি, ঠিক আছে? আচ্ছা তো আমরা একটা জিনিস বুঝি, আচ্ছা ইস্পাতের তার মোটা হোক আর চিকন হোক ওটা তো ইস্পাতের তৈরি, তাই না? তাহলে ইস্পাতের তৈরি তার এই অঙ্কের গুণাঙ্ক যেমন ফিক্স, তার মানে প্রথম তার সেটা যেই উপাদানের তৈরি হোক না কেন তার ইয়ঙ্কের গুণাঙ্কটা কি হবে, ফিক্সড হবে, এটা মোটা হোক আর চিকন হোক। তো আমাকে বলছে প্রথম তার এত 10 নিউটন বল প্রয়োগ করছো, কিন্তু এর ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এতটুকু। তারপর দেখো কোশ্চেনটা পড়ো, বলছে যে বলের পরিবর্তনের ফলে, মানে বল পরিবর্তন করছো সমান দৈর্ঘ্যের কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের, মানে জিনিসটা এরকম যে প্রথম তারটা তার এরকম একটা ব্যাসার্ধ ছিল, এখানে যে এখানে তার দৈর্ঘ্য হলো এল, এটারই দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাসার্ধটা কি দ্বিগুণ ব্যাসার্ধের, সেম তার সেম উপাদানের কিন্তু এর ব্যাসার্ধটা এই তারের দ্বিগুণ, ঠিক আছে? বল তারপর বলছে কি বল পরিবর্তনের ফলে সমান দৈর্ঘ্যের, এর দৈর্ঘ্য এল এর দৈর্ঘ্য এল, দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারের সম পরিমাণ বৃদ্ধি হয়েছে, মানে কি এই যে এতটুকু পরিমাণ বৃদ্ধি হয়েছে। তো এখানে F1 বল প্রয়োগ করা হয়েছে, বল পরিবর্তনের ফলে মানে F2 বল পরিবর্তনের ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কি সমান, মানে এল এল সমান, এর দৈর্ঘ্য বৃদ্ধি L1 আর এর দৈর্ঘ্য বৃদ্ধি L2, এরা কি পরস্পর সমান, এই দেখো সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এই বলের পরিবর্তনটা জানতে চাইছে, একটু জানতে চাইছে। তো আসো চলো 8 নাম্বার কোশ্চেনটা সলভ যদি আমরা দেখি, তো যেহেতু এটা কি প্রথম তার এই অঙ্কের গুণাঙ্কটা সেম, তার মানে y ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, f1 ডিভাইডেড বাই a1, l আর l কি সমান হবে, বল পরিবর্তন হয়েছে এখন কি হয়ে গেছে f2 হয়ে গেছে, a2 দৈর্ঘ্য বৃদ্ধি l আর আদি দৈর্ঘ্য l,
এটা দেখো সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাই AL সমান। এখন AL কে আমি কেটে দিতে পারি না, AL কে আমি কেটে দিতে পারি না, তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, পাচ্ছি হলো F2/F ইকুয়াল টু A2/A1। আচ্ছা, এখন আমাদের এখানের মধ্যে এর জায়গায় আমি কি লিখতে পারি, পাই আর স্কয়ার লিখতে পারি না, ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার R2 পাই R1 স্কয়ার, ঠিক আছে, পাই পাই কাটাকাটি চলে গেল। এখন দেখো আমার কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল এই যে এই তারের ব্যাসার্ধটা R2 টা হইলো কি 2R1 দ্বিগুণ ব্যাসার্ধের, এই যে দেখো দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে এখন R2 জায়গায় লিখতে পারবো তুমি 2R1, তাই না? সো এখানে আমাদের আসতেছে F2 F1 is equal to এখানে 2R1 হোল স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার, কাটাকাটি গেলে কত আসতেছে 4 আসতেছে। আমার দরকার কি F2 টা দরকার, অতএব F2 টা দরকার আমার, অতএব F2 is equal to 4 into F1, F1 কত ছিল 10 নিউটন ছিল, তাহলে কত আসতেছে 40 নিউটন। তাহলে বলের পরিবর্তন হয়েছে কতটুকু, বলের পরিবর্তন 40 মাইনাস 10 মানে 30 নিউটন বল পরিবর্তন হয়েছে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? সো এই ছিল আমাদের 8 নাম্বার কোশ্চেনের সমাধান, ঠিক আছে। ওকে, তো চলো এখন আমরা চলে আসছি 9 নাম্বার কোশ্চেন। বিথি পরীক্ষা করে দেখলো যে প্রথম তারের পার্শ্ব পরিবর্তন 6%, বিথির পরীক্ষাটি সঠিক হয়েছে কিনা। বিথি একটা পরীক্ষা করে দেখছে এর পার্শ্ব পরিবর্তন 6%, এটা সঠিক হয়েছে কিনা। চলো দেখি 9 নাম্বার কোশ্চেনটার সমাধান। আচ্ছা, আমরা কি জানি পয়সনের অনুপাতের একটা কথা জানি, পয়সনের অনুপাত 9 ইকুয়াল টু কি, পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু কি মনে আছে, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে কি D/D, দৈর্ঘ্য বিকৃতি হলো কি L/L। এখন বলছে যে প্রথম তারের কি পার্শ্ব বিকৃতি কত 6%, তার মানে D ইকুয়াল টু কত হয়, D এর 6%, 6% মানে 6/100, ঠিক আছে, মানে D/D ইকুয়াল টু 6/100, ঠিক আছে। বিধি পরীক্ষা করে দেখছে প্রথম তারের এই যে L/L কত ছিল, প্রথম তারের L/L 5/100, তাহলে আমরা সিগমা যদি করি তাহলে এটা আসতেছে কত 6/100 আর 6/100 আর এটা হলো কি 5/100, তাই না। এই যে L1/L ইকুয়াল টু কত 5/100, তো এটা 100 কাটা, এটা 1 পয়েন্ট সামথিং 1.2 আসবে। আচ্ছা, পয়সনের অনুপাত 1.2, এটা কি সঠিক সম্ভব? পয়সনের অনুপাতের সীমা কত, -1 থেকে হাফের মধ্যে হইলেই পয়সনের অনুপাত, সীমাটাই এটা, এর বাহিরে গেলে অসম্ভব, তার মানে বিথির পরীক্ষা সঠিক নয় বিথির। আচ্ছা, এখন সলভ করবো 10 নম্বর কোশ্চেনটা, যে প্রথম তারের সাথে কার্বন মিশ্রণের ফলে সমান দৈর্ঘ্য ও ব্যাসের তার তৈরি করে সমান বল প্রয়োগের করলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এত। কার্বন মিশ্রণের ফলে স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন করছে, মানে কার্বন মিশ্রণ করছো, তাহলে এখন কিন্তু শুধু প্রথম তার যদি ইস্পাতের হয় শুধু ইস্পাতের নাই, এর সাথে আরেকটা পদার্থ অ্যাড হয়ে গেছে, তার মানে এখন ইয়ঙ্কের গুণাঙ্ক চেঞ্জ হবে। তাহলে আমাকে চাইছে ইয়ঙ্কের গুণাঙ্কর কিরূপ পরিবর্তন হবে, মানে দ্বিতীয় ইয়ঙ্কের গুণাঙ্কটা চাইছে, তার মানে ইয়ঙ্কের গুণাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, তাই না। 10 নম্বর কোশ্চেন, তো আমরা ধরলাম দ্বিতীয় ইয়ঙ্কের গুণাঙ্কটা y2, আর প্রথম তারের ইয়ঙ্কের গুণাঙ্ক তো আছেই, বের করা আছে, বা যাই হোক y ইকুয়াল টু, তাহলে এখানে দেখো বল কি করছি, F প্রয়োগ করছি, a দৈর্ঘ্য বৃদ্ধি করছে কতটুকু, এতটুকু, মানে A2 L2 ডিভাইডেড বাই r। আচ্ছা, আর প্রথম তারের ইয়ঙ্কের গুণাঙ্কটা আমাদের জানা ছিল না y1। আচ্ছা, বের করার দরকার নাই, দেখো এখানে বের করা ছিল, ওটা বাদ দাও, এখানে খেয়াল করো কাহিনী কি বলছে, ইয়ঙ্কের গুণাঙ্কের সূত্র কি F/A L/L, তাই না। এখন কোনটা চেঞ্জ হয়েছে দেখো, বল কি সমান বল না, তার মানে F সেম, দৈর্ঘ্য কি সমান দৈর্ঘ্য না, তার মানে A সেম, ব্যাসও কি সমান ব্যাসের, তার মানে কি এটাও সেম, তাহলে চেঞ্জ হয়েছে কি প্রথম তারের এইটা দৈর্ঘ্য বৃদ্ধিটা চেঞ্জে আছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা ছিল A1, কিন্তু এখন তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত এতটুকু, মানে L2, আর বাকি সব কি চেঞ্জ আছে সেম আছে, তার মানে আমার এই F কাটাকাটি চলে যাচ্ছে, এ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট সূত্র বের করে ফেলতে পারি যে কি y2/y1 is equal to L1/L2, বাকি সব কি আনচেঞ্জেবল, খালি এই দুইটাই চেঞ্জেবল। কি কই হইছে কোশ্চেনটাই মধ্যে বলে দেওয়া আছে,
প্রথম তারের সাথে কার্বন মিশ্রণ হয়েছে মানে Y2 চেঞ্জ হয়ে গেছে। এই যে Y2 ডিভাইডেড বাই Y1, Y1টা আমরা বের করি নাই, আমরা কাটাকাটি করে ফেলছি। দেখো কিভাবে, তাহলে ইয়ংকের গুণাঙ্কের যে সূত্র এটা লিখলাম, তারপর কিন্তু সমান বল, সমান দৈর্ঘ্য এবং সমান ব্যাসের, সমান দৈর্ঘ্য এলটাও কি সেম, সমান ব্যাস মানে এ সেম, সমান বল এফও সেম, এগুলো সব কেটে দিছি। তাহলে চেঞ্জ হয় নাই কি, সেটা হলো প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণটা, সেটা চেঞ্জ হয়েছে। আর হলো A2টা এখন এতটুকু হয়েছে, L2টা এতটুকু হয়েছে। তো এখন আমরা জাস্ট মানটা বসায় দাও, মানটা বসায় দিলে তুমি কি পাচ্ছ, যে Y2 বাই Y1, এই যে L1 এর মান কত, L1 এর মান হলো এই যে 5/10, তাহলে আমার জাস্ট শুধু L1, L এর 5/10, L এর 5/10, L কত 2 মিটার ছিল তাই না, তাহলে L এর 5/10, 5/10 না 5/100 মানে 5%। আর এই শুধু L2টা কত, L2টা হলো 0.19 মিলিমিটার আছে, মিটারে নিয়ে নিই 10⁻³ এই L এর মান জানি না কত, 2 মিটার। ঠিক আছে, ক্যালকুলেট করো, তাহলে Y2 ইজ ইকুয়াল টু, এই যে এখানে একটা অ্যান্সার আসবে, ইনটু Y1। ঠিক আছে, তার মানে কার্বন মিশ্রণের ফলে তারটা কি Y1 এর এত গুণ বেশি হয়ে গেছে। Y2 কার্বনটা এখন, কার্বন মিশ্রণের ফলে তারটা এখন কি Y1 এর এত গুণ বেশি স্থিতিস্থাপক হয়ে গেছে। এখন আমরা সলভ করব প্রশ্ন 2, স্পেশাল উদ্দীপকের প্রশ্ন 2। এখানে আরেকটা উদ্দীপক দিয়ে দিয়েছি, এই উদ্দীপকের মাধ্যমে আমরা আবারও 10টা কোশ্চেন সলভ করব, যেখানের মাধ্যমে তোমার ফুল টেস্ট পেপারে সবগুলো কোশ্চেন ইনশাআল্লাহ চলে আসবে এখানে। আচ্ছা যাই হোক, আমরা উদ্দীপকটার কি কি এখানে আছে এগুলো আগে দেখে ফেলি। কি বলছে, এ ও বি দুটি ধাতব তার, তারের দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার আর একটা হলো 2.05 মিটার, এটা হলো এ বি তারের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আচ্ছা এ তারের দৈর্ঘ্য L of A is equal to তোমার 2 মিটার, L of B is equal to 2.05 মিটার। ওকে, আচ্ছা তারপর কি বলছে, এ তারের ব্যাস মানে D of A, এ তারের ব্যাস হলো 2 মিলিমিটার, এ বি তারের ব্যাস হলো 5 মিলিমিটার। তারপর এ বি দুটির মধ্যে সমান ভর ঝুলিয়ে দিলে এ তারের দৈর্ঘ্য প্রসারণ বি তারের দৈর্ঘ্য প্রসারণের চেয়ে দ্বিগুণ হয়। আচ্ছা, এ তারের দৈর্ঘ্য প্রসারণ মানে L of A হলো বি তারের দৈর্ঘ্য প্রসারণের দ্বিগুণ হয়, তাহলে বি তারের দৈর্ঘ্য প্রসারণ L of B হলে তার দ্বিগুণ হয়, L of A হলো 2LB, মানে বলে দিচ্ছে এ তারের দৈর্ঘ্য প্রসারণ বি তারের দৈর্ঘ্য প্রসারণের দ্বিগুণ। আচ্ছা, তারপর বলছে বি তারে এত ভর ঝুলাই দিলে, আচ্ছা বি তারে যদি আমরা বি তারে আমরা ভর ঝুলাই দিচ্ছি কতটুকু, এম ঝুলাই দিচ্ছি 0.1 কেজি ভর ঝুলাই দিচ্ছি। ঠিক আছে, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল হয় কত তোমার 2.35 মিলিমিটার মানে 10⁻³ মিটার। ঠিক আছে, মিটারে নিয়ে নিলাম একেবারে। আচ্ছা, এ তার আর বি তারের অসহ পীড়ন দেওয়া আছে। আচ্ছা, এ তারের অসহ পীড়ন, বি তারের অসহ পীড়ন দেওয়া আছে। আচ্ছা, তাহলে বি তারের অসহ পীড়নটা এখানে লিখি, অসহ বি তারের পীড়ন, অসহ পীড়ন হলো কত দেওয়া আছে, বি তারেরটা এটা 3.06 × 10⁶ মিটার পার মিটার স্কয়ার। ওকে, আর এ তারের হলো, এ তারের অসহ পীড়নটা আচ্ছা 4.8 × 10⁻⁷। ঠিক আছে, ওকে। সো এখন আসো আমরা পরবর্তী কোশ্চেন গুলাতে চলে যাই। তো কোশ্চেন গুলা কি কি আছে, যে বি তারের উপর প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন কি, পীড়ন নির্ণয় করো, বি তারের পীড়ন। আচ্ছা, পীড়নের সূত্র আমরা কি জানি, পীড়ন ইজ ইকুয়াল টু F/A। আচ্ছা, F ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, mg, A ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, πr স্কয়ার। আচ্ছা, m কি আমরা জানি না, বি তারে এত ভর ঝুলাই দিছি, g জানি আমরা, A πr স্কয়ার। বি তারের কি আমরা এই যে ব্যাস জানি না, তাহলে ব্যাসার্ধ লিখতে পারবো না, তাহলে আমাদের সবই তো জানা, 0.1 × 9.8। ওকে ফাইন, 9.8। পাই জানি, আর বলতে এই যে বি তারের 5 মিলিমিটার তাই না, তার মানে 5 × 10⁻³
ডিভাইডেড বাই 2, কারণ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। এরপর ক্যালকুলেট করে যা আসে তাই হলো আমাদের অ্যান্সার। 1 নাম্বার কোশ্চেনটা সলভ আমরা পেয়ে গেলাম। ওকে, তারপর কি বলছে, বি তারের ই অঙ্কের গুণাঙ্ক নির্ণয় করো। 2 নাম্বার কোশ্চেনটা, বি তারের ই অঙ্কের গুণাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, চলো আমরা ই অঙ্কের গুণাঙ্কটা নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা, সো 2 নাম্বার কোশ্চেন, বি তারের ই অঙ্কের গুণাঙ্ক। ই অঙ্কের গুণাঙ্কের সূত্র কি? y = f/a l/l, তাই না? আচ্ছা, সো আমরা f = mg লিখতে পারি, m ও জানি, g ও জানি। a = কি? পাই আর স্কয়ার লিখতে পারি। আচ্ছা, l/l, বি তারের এই যে এতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে না, এতটুকু ভর ঝুলাই দেওয়ার পরে, তাহলে ছোট হাতের এলটা কি জানি না, 2.35 × 10⁻³ আচ্ছা, বি তারের দৈর্ঘ্যটাও আমাদের জানা আছে না, এই যে 2.05, ক্যালকুলেট করে যা আসে তাই হলো বি তারের ই অঙ্কের গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা, বি তারের ব্যাসার্ধ এতটুক হ্রাস পেলে, মানে ছোট হাতের আরটা কতটুক হ্রাস পাইছে, এতটুক, পয়সনের অনুপাত নির্ণয় করতে হবে। কি করতে হবে? পয়সনের অনুপাত নির্ণয় করতে হবে। 3 নাম্বার কোশ্চেনটা সলভ হয়ে আসি। আচ্ছা, সো বি তারের আমার কি করতে হবে? পয়সনের অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ হ্রাসটা দিয়ে দিছে। পয়সনের অনুপাতের সূত্র কি? সিগমা হ্যাঁ, ছোট হাতের r/r, l/l। আচ্ছা, তো পয়সনের অনুপাত নির্ণয় করে ফেলবো, কোনো সমস্যা নাই। ব্যাসার্ধের হ্রাসটা দিয়ে দিছে না, ব্যাসার্ধের হ্রাস কত? 8 × 10⁻⁴ ব্যাসার্ধের হ্রাস দিয়ে দিছে। বি তারের ব্যাস জানি না, বি তারের ব্যাস কত? 5 মিলিমিটার। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5 মিলিমিটার, মিটারে নিয়ে যাই। তাহলে আদি ব্যাসার্ধ তো জানি, ব্যাস যদি এতটুকু হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে 2.5 × 10⁻³ মিলিমিটার থেকে মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে, যেহেতু এটা মিটার এককে দেওয়া আছে। ওকে, আচ্ছা, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করছে কতটুক? এই যে এতটুক। তাহলে বি তারের দৈর্ঘ্য প্রসারণ কত? 2.35 × 10⁻³ বি তারের দৈর্ঘ্য কত? বি তারের দৈর্ঘ্য হলো 2.05 মিটার। ক্যালকুলেট করলে একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা হইলো বি তারের 3 নাম্বার কোশ্চেনের সলভ। আচ্ছা, বি তারের প্রসারণে মোট কৃত কাজ নির্ণয় করো। কৃত কাজের সূত্রটা কি? আসো, এটা আমরা সলভ করব। আচ্ছা, তো সলভ করবো কত? 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারের সলভটা দেখি। বলছে বি তারের প্রসারণে কৃত কাজ, কৃত কাজের সূত্র কি ছিল? W = প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, তাহলে W = হাফ ইনটু প্রযুক্ত বল, সূত্রগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য প্রসারণ, প্রযুক্ত বল ইনটু দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, ওকে, দৈর্ঘ্য প্রসারণ। সো এখানে মধ্যে আমাদের প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল হলো F = কি mg, এবং দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হইছে? এই যে 2 × 35 × 10⁻³ ঠিক আছে। যারা ক্লাসটা দেখতেছো তারা এই যে মানে কোশ্চেন গুলা, এগুলো হয়তো বা ম্যাক্সিমামই তোমাদের পড়া আছে, এখন জাস্ট যে দেখতেছো এটাও কিন্তু তোমার রিভাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার কাছে মনে হয় এই যে ক্লাসটা যখন দেখবা তখন হলো যে একটু রিল্যাক্স করার সময় এই ক্লাসটা দেখো, ঠিক আছে। পরীক্ষা দিয়ে আসছো, এখন শুয়ে আসছো, ক্লাসটা দেখো, তোমার পড়া চলতেছে, ঠিক আছে। সো তোমার যখন নিজস্ব পড়ার টাইম তখন তুমি নিজে সলভ করে যাও। যে মানে যেহেতু আমি সাজেশন দিয়ে দিছি, যদি তুমি নিজে পারো, নিজে সলভ করো, ভিডিও দেখো দরকার। বাট তুমি যদি মনে করো যে এই জায়গাটা একটু আটকে গেছি, ভিডিওটা এখানে দেখে তুমি সলভটা দেখে দাও, যেহেতু সামনে পরীক্ষা, তোমার বেস্ট আউটপুট আনতে হবে, ঠিক আছে। যেভাবে বেস্ট আউটপুট আনা যায় সেটাতেই করতে হবে তোমাকে, ঠিক আছে। আর আমি কিন্তু খুব স্পিডে দেখানোর চেষ্টা করতেছি, কারণ সময় আমি বিন্দু পরিমাণও নষ্ট করতে চাই না। তো আসো এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটায় চলে যাই। কি বলছে? বি তারে একক আয়তনে মোট সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র কি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো এটা কি চাইছে? বি তারে একক আয়তনে সঞ্চিত শক্তি। সো 5 নাম্বার কোশ্চেন সলভ, যে হাফ ইন্টু একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন, পীড়ন ইকুয়াল টু কি? F/a, বিকৃতি হলো কি? L/l। সবই তো তোমার জানা, সবই তো তোমার জানা, হ্যাঁ। F এর জায়গায় কি লেখা যায়? F এর জায়গায় লেখা যায় mg, a এর মান জানো, পাই আর স্কয়ার জানো, তাই না। বি তারের পাই আর স্কয়ার জানো, l এর মান জানো, l এর মান জানো, বসায় দাও, হ্যাঁ। l এর মান এই যে এটা, আর বড় হাতের l এর মান এই যে এটা, বসায় দাও, যা আসে তাই অ্যান্সার, ঠিক আছে।
এ তারের অসহ বল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? অসহ বল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। অসহ বলের সূত্রটা কি? অসহ পীড়নের যে কনসেপ্টটা দেখাইছিলাম, অসহ পীড়নের কি কনসেপ্ট দেখাইছি মনে আছে? অসহ পীড়ন, অসহ পীড়ন কনসেপ্ট গুলা বা টাইপ গুলা যদি খালি মনে থাকে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, অসহ পীড়ন ইকুয়াল টু কি এফ বাই এ, এটাই কি অসহ বল না? অতএব অসহ বল, অসহ বল ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু তোমার অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো যেহেতু পাই আর স্কোয়ার, তাই না? এই যে এ তারের অসহ পীড়ন কি দেওয়া আছে না? কত? 4.8 ইন্টু 10⁻7 ইন্টু পাই আর স্কোয়ার, আর হলো যে এই যে 2 মিলিমিটার, তাই না? তার মানে 2 মিলিমিটার না, এটা হলো ব্যাস, তাহলে কি হবে? হ্যাঁ, যে 2 মিলিমিটার ডিভাইডেড বাই 2 মিলিমিটার আছে, মিটারে নিয়ে নিবা, হোল স্কয়ার, শেষ। এ তারের, ওকে, ক্যালকুলেট করে যা আছে তা বের করে ফেলবা। তো এ তারের অসহ বল বের হয়ে গেল, ঠিক আছে। বলের একক কি? নিউটন। আচ্ছা, এখন 7 নাম্বার কোশ্চেন, খুব মজার একটা কোশ্চেন, এটা দেখানোর জন্যই আসলে এই দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আসছি। যে কি বলছে, 1 কেজি ভরের একটা বস্তুকে, হ্যাঁ, এ তারের এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে? তারটি ছিঁড়ে যাবে। মজার কোশ্চেন, খুবই মজার কোশ্চেন, আসো সলভ করি আমরা। আচ্ছা, কখন একটা তার ছিঁড়ে যায় কথাটা বুঝতে হবে। দেখো, বৃত্তাকার পথে তুমি যখন কোনো একটা বস্তুকে ঘুরাবা, বৃত্তাকার পথে, একটু বুঝি, একটু হালকা কনসেপ্ট বুঝে ফেলি। কোনো একটা বস্তুকে যখন তুমি বৃত্তাকার পথে ঘুরাবা, হ্যাঁ, তো বৃত্তাকার পথে ঘুরালে তার দুইটা বস্তু, দুইটা বল কাজ করে। একটা বল কাজ করে তার কেন্দ্রের দিকে, একটা বল কাজ করে কেন্দ্র বিমুখী, একটা বল কাজ করে কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। মানে এখানে কেন্দ্রমুখী বল এফ আর কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এরা হলো কি পরস্পর সমান, এই জন্যই তো তারা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? তো এখন আমরা তাইলে 7 নাম্বার, 7 নাম্বার কোশ্চেন আসতো যে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই, এরা পরস্পর সমান। আমরা এই যে বৃত্তাকার পথে কোনো বস্তু ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, নিউটনের বলবিদ্যায় এই সূত্রটা শিখে আসছি। ভি ইজ ইকুয়াল টু কি? ওমেগা আর। ভি জায়গায় এটা বসায় দেই, তাহলে কি আসে দেখো, তাহলে এখানে আসতেছে এম, ভি জায়গায় হলো যে ওমেগা আর হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে আছে আর, তাহলে আসতেছে এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। আর আর কাটাকাটি গেছে, তাহলে এইটাই হলো কি তোমার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তার মানে এই বলটাই হইলো কি তার কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল, একই কথা, তাই না? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তো যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে, তার কখন ছিঁড়ে যাবে? যখন সে অসহ বলে চলে যাবে, তখনই তো তারটা ছিঁড়ে যাবে, তাই না? কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, যখন সে অসহ বল মানে যে বলে ওই তারটা ছিঁড়ে যায়, তখনই তো সে ছিঁড়ে যাবে, তাই না? তার মানে এই এফ এর মানটা কি? অসহ বলের সমান হইলে কি হয়ে যাবে? ওই তারটা ছিঁড়ে যাবে। এই এফ কেন্দ্র বিমুখী বল যখন কি হবে? অসহ বলের সমান হবে, তখনই কি যাবে? তারটা ছিঁড়ে যাবে। তাহলে কত কৌণিক বেগে গেলে অসহ বলের সমান হবে? এই ওমেগাটা বের করতে বলছে আমাকে। কি বের করছে? কৌণিক বেগ, যে কত কৌণিক বেগে ঘুরালে তারটা ছিঁড়ে যাবে। তারটা ছিঁড়ে যায় কখন? যখন সে অসহ বলে চলে যায়। আচ্ছা, আমরা এ তারের অসহ বল একটু আগে বের করছিলাম না? এই যে এ তারের অসহ বলটা বের করছিলাম না? এফ এর যত নিউটনই হোক, 50-60 যত নিউটনই হোক, আমরা ওই বলটা এখানে বসাবো আর এখান থেকে কি বের করবো? ওমেগাটা বের করবো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি কি? এফ বাই আর, আর এটাকে রুট করে দিবা। সো এই এফটা হইলো ওই অসহ বল যতই এসে আসছে সেটা ডিভাইডেড বাই এম, কত কেজি? 1 কেজি ভরের বস্তুকে ঘোরাচ্ছ। আর কি? এই আরটা কি? মজার কথা, আর কি তুমি এ তারের ওই যে ব্যাসার্ধ ইউজ করবা না? আরটা হইলো এ তারের দৈর্ঘ্যটা, এ তারের দৈর্ঘ্যটা। আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ, দৈর্ঘ্য যদি এরকম হয় বৃত্তাকার পথে যখন ঘুরাবা, ওই দৈর্ঘ্যটাই হয়ে যাবে তার কি? ব্যাসার্ধের সমান। তার মানে এই ব্যাসার্ধটা হবে এই বস্তুটার দৈর্ঘ্যের সমান, এ তারের দৈর্ঘ্যের সমান। তাহলে আর হইলো কি? আর হইলো যে এ তারের দৈর্ঘ্যটা, মানে 2 মিটার। কথাটা কি বুঝতে পারছো? তখন বসাও অসহ বল যা আসছিল তা আগের কোশ্চেনে, মানে যে এখানে যা বল আসছে তা। এম হইলো কত? 1 কেজি, আর আর হইলো 2 মিটার। মানে ওই যে এ তারের দৈর্ঘ্যটাকে এখন তুমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এই দৈর্ঘ্যটাকেই এখন তুমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছ। কথাটা কি বুঝতে পারছো? তখন যেই বলের কারণে তারটা ছিঁড়ে যাবে, অসহ বলের কারণে ছিঁড়ে যাবে। তো কত কৌণিক বেগে ঘুরালে?
এই অসহ বলটা প্রাপ্ত হবে সেটাই আমার কাছে বের করতে বলছে। আচ্ছা, আর এই কৌণিক বেগের একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। কথাটা কি বুঝতে পারছো? এই ছিল তোমার 7 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 8 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে যে, আচ্ছা, এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে, এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে, আচ্ছা তাহলে 25% বৃদ্ধি করলে মানে এল ইজ ইকুয়াল টু কি হবে? এল এর 25%, 25% মানে কত? 25/100, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কিন্তু কি লিখতে পারি? এল বাই এল ইজ ইকুয়াল টু 25/100, ঠিক আছে? এতটুকু বের করে রাখলাম। পয়সনের অনুপাত দিয়ে দিত 0.4 হলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। আরে মজার জিনিস, দেখো পয়সনের অনুপাতের সূত্র কি জানি আমরা? পয়সনের অনুপাতের সূত্র জানি না, ডি বাই ডি, ডি বাই ডি মানে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে কি আসতেছে একটু খেয়াল করো তো, যে আমাদের পার্শ্ব বিকৃতি ডি বাই ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পয়সনের অনুপাত ইনটু এল বাই এল। আচ্ছা, এই ডিটা কি? এই ডিটা হলো হ্রাসকৃত ব্যাস, হ্রাসকৃত ব্যাস। তাহলে ডি ইনটু পয়সনের অনুপাত ইনটু এল বাই এল। আচ্ছা, এই আদি ব্যাস কত? এই তারের আদি ব্যাস কত? 2 মিলিমিটার। কত? এই তারের আদি ব্যাস কত? 2 মিলিমিটার। তাহলে 2 × 10⁻³ সিগমা কত? 0.4 বলে দিচ্ছে। আর এই যে এল বাই এল, এল বাই এল কত? 25/100, 25/100, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা পাইলা, এটা হলো কি? হ্রাসকৃত ব্যাস। তাহলে ব্যাস পাই গেলে হ্রাসকৃত ব্যাস একটু 2 দ্বারা ভাগ করলে হ্রাসকৃত ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে কি হ্রাসকৃত ক্ষেত্রফলও পেয়ে যাব না? তাহলে অতএব আমরা যে লিখতে পারি, অতএব হ্রাসকৃত ক্ষেত্রফল, হ্রাসকৃত ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে আর মানে কি হবে? ডি বাই টু হোল স্কয়ার। মানে এখানে যে মানটা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ করে স্কয়ার করে দাও, এটাই হলো কি হ্রাসকৃত ক্ষেত্রফল। বুঝতে পারছি 8 নাম্বার কোশ্চেনটা? দেখো, এই যে কোশ্চেনগুলো সলভ করলে আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এই অধ্যায়ে যে সৃজনশীলটা আসবে এর বাহিরে আর একটা সিঙ্গেল কোশ্চেনও থাকবে না, ঠিক আছে? আজকে 8 বছর ধরে ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াচ্ছি, ওই দায়িত্ব সহকারে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তোমরা এই কোশ্চেনগুলো সলভ করে যাও, এই অধ্যায়ের আর কিচ্ছু তোমার পড়া লাগবে না, ওয়ান শটে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আসো এবার আমরা 9 নাম্বার কোশ্চেনটা সলভ করি, ঠিক আছে? 9 নাম্বার কোশ্চেনটা, তো 9 নাম্বার কোশ্চেনটা হইলো তোমার যে এ তারের যদি ইস্পাতের হতো তাহলে কি এত গ্রাম ভর ঝুলালে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাত? আর এই যে এ তার যদি ইস্পাতের হতো, ইস্পাতের হলে ওয়াই এর মান তো আমরা জানি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হইতো? এফ বাই এ এল বাই এল, এটাই তো ফর্মুলা, তাই না? তাহলে ইস্পাতের হলে ওয়াই এর মানটা জানি, আমাদের চাইছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেত, মানে ছোট হাতের এলটা চাইছে, ছোট হাতের এল ইজ ইকুয়াল টু কি হবে? এফ বাই এ ওয়াই, আর এখানে এল তো আছে, এফ এর জায়গায় কি হবে? এম জি, ভর কত আছে? 50 গ্রামই আছে, এটাকে কেজিতে নিবা, ঠিক আছে? আর এ তারের দৈর্ঘ্য দেওয়া আছে না, এল কত? 2 মিটার। ওকে, এর জায়গায় কি লিখবা? পাই আর স্কয়ার লিখবা, পাই আর স্কয়ার লিখবা, আর ওয়াই হলো ইস্পাতের ওয়াই, ঠিক আছে? তার মানে এল এল চলে আসবে, এখানে হলো 50 গ্রাম, মানে 50/1000, ঠিক আছে? ইন্টু 9.8 ইন্টু কত? দৈর্ঘ্য 2 মিটার, পাই আর স্কয়ার, আর মানে কত? এই যে 2 মিলিমিটারে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 2 মিলিমিটার 10⁻³ থেকে 2 দ্বারা ভাগ করো, হোল স্কয়ার। ইস্পাতের এই অঙ্কের গুণাঙ্ক কত? 2 × 10⁻11, ঠিক আছে? ক্যালকুলেট করে যা আসে তাই হলো এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, কোন তারের স্থিতিস্থাপকতা বেশি? ভাই কিচ্ছু না, এ তার আর বি তার দুটোটার এই অঙ্কের গুণাঙ্ক বের কর, যার এই অঙ্কের গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক। এটা সলভ করলাম না, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো 11 নম্বর কোশ্চেনটা। ঝুলানো বস্তুটি সহ বি তারে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে কত করছে? হ্যাঁ, 4 রেডিয়ান পার সেকেন্ড, মানে কৌণিক বেগ দিয়ে দিছে, ঘুরালে তারটি কি ছিঁড়ে যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তারটি কখন ছিঁড়ে যায়? যখন সে অসহ বলে ঘুরতে থাকে, মানে যেই বলে সে ছিঁড়ে যায় সেটাই কি? অসহ বল। তাহলে বি তারের কথা বলতো, তাই না? বি তারের কথা বলছে। এটা কত নাম্বার কোশ্চেন? 11 নাম্বার কোশ্চেন। আসো 11 নাম্বার কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কি বলছে আমার? যে
বি তার, তাহলে বি তারের অসহ পীড়নটা দেওয়া আছে, দেখো তো বি তারের অসহ পীড়নটা দেওয়া আছে, বি তারের অসহ বলটা বের করে ফেলি। তাহলে অসহ পীড়ন, তাহলে চলো এখানে 11 নাম্বার কোশ্চেনটা সলভ করলাম। অসহ পীড়ন, তাহলে অসহ পীড়ন থেকে অসহ বল বের করবো, ঠিক আছে। তাহলে অতএব অসহ বল, অসহ বল, অসহ বল F ইকুয়াল টু কি হবে, অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল, অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল, ঠিক আছে, অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। তাহলে চলো অসহ পীড়ন হলো বিতারের এত 6 ইন্টু 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, বিতারের আর কত পাই আর স্কোয়ার মানে 5 মিলিমিটার, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ক্যালকুলেট করে একটা মান আসবে, তাই না, একটা নিউটনের একটা মান আসবে, দেখো কত আসে, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে এত রেডিয়নে ঘুরালে তারটি কি ছিঁড়ে যাবে, তারটি কি ছিঁড়ে যাবে, ভালো কথা, এর একটা মান আসে, ক্যালকুলেট করে দেখো কত আসে, ঠিক আছে। তো আমাকে 4 রেডিয়ানে ঘুরালে আসলে কি পরিমাণ বল ক্রিয়েট হয় ওটা বের করি। ফর এক্সাম্পল, তো আমরা ওটা যে আমরা এর আগের কনসেপ্টও দেখাইছিলাম যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার কি হয়, একটা কেন্দ্রমুখী বল কাজ করে F, আর কেন্দ্র বিমুখী বল কাজ করে কি mv²/r। এটাই তো কেন্দ্রমুখী বল আর কি কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তাহলে আমরা দেখো 4 রেডিয়ান পার সেকেন্ড ঘুরালে কেন্দ্রমুখী বলটা কত ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে কেন্দ্রমুখী বলটা কত ক্রিয়েট হবে, F ইকুয়াল টু কি হবে mv²/r। তাহলে আমি দেখাইছিলাম কি, দেখাইছিলাম v ইকুয়াল টু কি ওমেগা আর, এই যে আগের কোশ্চেনটা দেখাইছিলাম, তাই না। তাহলে এখান থেকে আসবে কি m ওমেগা স্কোয়ার আর, তাহলে এখানে একটা বলটা আসবে, দেখো কত আসে, কত বলছে কি বি তারে ঝুলানো ভর সহ, ঝুলানো ভর কত 0.1 কেজি, আদি দৈর্ঘ্য কত বি তারে 2.05 মিটার, হ্যাঁ, সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ, মানে ওই তারের দৈর্ঘ্যকে ব্যাসার্ধ ধরে ঘুরাচ্ছ, তখন বৃত্তাকার পথে এত রেডিয়ান বেগে ঘুরালে, মানে কৌণিক বেগ কত 4 রেডিয়ান বেগে ঘুরালে তারটি ছিঁড়ে যাবে কিনা। ইটস মিন এখানে হবে যে এম এর মান কত হবে, এম এর মান হবে 0.1, রেডিয়ান হবে কত 4 রেডিয়ান হোল স্কোয়ার, তার কত হবে 0.25, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করলে দেখবা যে একটা মান আসবে, কত আসে একটু দেখতেছি আমি, 3.28 নিউটন, 3.28 নিউটন। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে ধরো 60 নিউটন আসে, আমি জানি না কত, ক্যালকুলেট করে দেখবো, ঠিক আছে। তাহলে দেখো এটাতে অসহ বল কত 60 নিউটন, আর এটা কত 3.28 নিউটন, তাহলে কি অসহ বলটা বেশি, মানে এত বেগে ঘোরানোর কারণে সে এতটুকু বল ক্রিয়েট হচ্ছে, এই বলের কারণে তো তারটা ছিঁড়ে যাবে না। যদি এখানে 60 নিউটনের চেয়ে বেশি বল ক্রিয়েট হতো তাহলে তারটা ছিঁড়ে যেত। তাহলে এখানে কোশ্চেনটা কি হবে, তারটি ছিঁড়ে যাবে কি না, তারটি ছিঁড়ে যাবে না। এখানে কত আসছে, একটা বেশি বল আসছে আর এখানে বলটা আসছে কত কম। আচ্ছা, এটা 60 কিনা তোমরা ক্যালকুলেশন করে দেখো, আমি ক্যালকুলেট করি নাই, আর 60ই হবে বা এর কাছাকাছি হওয়ার কথা। সো এটা হলো কি বলটা কম, আর এই বলটা কি 60 নিউটন, মানে 60 নিউটনের কারণে তারটা ছিঁড়ে যায়। তো 6 নিউটনের কম কারণে ছিঁড়বে না, তার মানে 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরালে ছিঁড়বে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আসি, তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। এখন আসছি তারটি কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। আচ্ছা, এটার আগে আমি এটা একটু করে নিই, কারণ কি বি তারের অসহ বলটা বি তারের অসহ বলের একটা অঙ্ক করছি অলরেডি। আচ্ছা, আমি এটাও একটু বের করে নিই, তাহলে তোমাদের পরের অঙ্কটা করাতে সুবিধা হবে। একটা সেকেন্ড, হ্যাঁ 60 নিউটন, 60 নিউটন, ঠিক আছে। সো দেখো আমরা এরপরে আমরা কি নাম্বার অঙ্কটা আগে সলভ করি, 13 নাম্বার অঙ্কটা আগে সলভ করি, তারপরে আমরা 12তে আসবো, কারণ বি তারের কথা যেহেতু এখানে আছে। সো এখানে বলছে বি তারটি মিনিটে সর্বনিম্ন কতবার ঘুরালে ছিঁড়ে যাবে, তারটা কখন ছিঁড়ে যাবে, অসহ বলে ছিঁড়ে যাবে, মানে 60 নিউটনে আসলে তারটা ছিঁড়ে যাবে। তাহলে 60 নিউটনে আসলে মিনিটে কতবার ঘুরাইতে হবে, আমাকে এন এর মান বের করতে বলতেছে। তো চলো আমরা দেখি। তো আমরা যে একটু আগে দেখছিলাম যে এই যে সূত্রটা এফ ইজ ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার আর, ওমেগার একটা সূত্র আছে, তাই না, ওমেগা নিউটনা বলবিদ্যায় আমরা পড়ছিলাম, ওমেগা মানে কি কৌণিক বেগ, ওমেগা মানে কি কৌণিক বেগ, ওমেগা মানে হলো কৌণিক বেগ, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই কি টোয়াইস পাই বাই এন বাই টি। এন হইল ঘূর্ণন সংখ্যা, এন হইল কি ঘূর্ণন সংখ্যা, টি হইল মিনিটে, মিনিটে বললে 60 সেকেন্ড,
ঠিক আছে? তো এইখান থেকে আমাকে এন এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এফ এর মান কত? 60 নিউটন, কারণ এই যে অসহ বলে তারটা ছিঁড়ে যাবে। এফ এর মান কত? অসহী নিউটন। এখান থেকে আমাকে এন এর মানটা বের করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে এম, এন এর জায়গায় আমরা কি হতো টোয়াইস পাই এন বাই টি, পুরোটার উপর হোল স্কয়ার থাকবে। এই আর বলতে এই 0.2 তার দৈর্ঘ্যের সমান, তাই না? 2.05 মিটার। তো ক্যালকুলেট করে তোমরা এই যে এন এর মানটা বের করে ফেলবা। এখানে এফ এর মান কত হবে? এফ এর মান হবে এই যে 60 নিউটন, এফ এর মান হবে কি 60 নিউটন, এম এর মান 0.1 কেজি, ঠিক আছে, ইন্টু 2 পাই, এন এর মানটা জানি না, মিনিটে যেহেতু বলছে তাহলে 60 হোল স্কয়ার ইন্টু 2.05। ক্যালকুলেট করে এন এর মানটা বের করে ফেলবা। তাহলে মিনিটে এতবার ঘোরালে তারটা কি ছিঁড়ে যাবে। এখন আসো 12 নাম্বার কোশ্চেন, এ তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে। এখানে কি চাইছে? বেগে চাইছে, তার মানে ভিটা চাইছে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন এটা সলভ করলাম। কত? এটা সলভ করলাম 13 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? এখন আমরা 12 নাম্বার কোশ্চেনটা, এ তারটি। তাহলে এ তারটি ছিঁড়ে যাবে কোন বেগে? এ তারের অসহ বলের কারণে। এ তারের অসহ বলে তারটা ছিঁড়ে যাবে, তাই না? তো চলো দেখি। আচ্ছা, তাহলে এ তারের অসহ বল হইল তোমার এই যে এ তারের অসহ বল এফ ইজ ইকুয়াল টু, এ তারের অসহ পীড়ন কি ছিল? 4 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁷ ইন্টু পাই আর স্কোয়ার। আর কত? এ তারের, তাই তো, d/2 হোল স্কয়ার, তাই না? সো এখান থেকে ক্যালকুলেট করে এ তারের অসহ বলটা বের হয়ে যাবে। তো এখান থেকে অসহ বলটা বের করবা, কত আসে দেখবা। তো আমার কি চাইছে? কত বেগে ছিঁড়ে যাবে। তাহলে আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু সূত্র কি? এম ভি স্কোয়ার বাই আর। এই আরটা কত? তার দৈর্ঘ্যটা, ঠিক আছে? আমার কি দরকার? ভিটা দরকার। কত বেগ চাইছে? বেগ মানে ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? এফ আর ডিভাইডেড বাই এম। কথাটা কি বুঝতে পারছি? এই তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে। তাহলে একটা হলো এখান থেকে যেটা আসছে, এই যে অ্যান্সারটা আসছে সেটা এখানে বসাই দিবা, ঠিক আছে? এমটা হলো কি? তার ভর, যত মানে যত ভর ঝুলে তাকে ঘোরাচ্ছ। আরটা হলো তার এই যে 2 মিটার দৈর্ঘ্য, আরটা হলো তার 2 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে? তো এই তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে। আচ্ছা, এই তারের মনে হয় ভরটা উদ্দীপকে দেওয়া নাই। এ ভরে কত ভরের বস্তু ঝুলাই দিছো। তো এটা মনে হয় যেহেতু দেওয়া নাই, তার জন্য তোমরা 0.1 কেজি ধরে নাও, কারণ আমি একটা উদ্দীপকের মাধ্যমে কোশ্চেন সাজাইছি। তো সো এমটাও ধরে নাও তুমি কত? 0.1, ঠিক আছে? তো 0.1 কেজি ভরের বস্তু যদি ঘুরাই, কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। তো এখান থেকে বেগটা বের করে ফেলবা, ঠিক আছে? বেগের একক কি আসবে? মিটার পার সেকেন্ড। তো এই যে ওই অধ্যায়ের যে 4টা টাইপ ছিল, এই 4টা টাইপের মাধ্যমে যত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব আমি সব কিছু সলভ করে দিছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষায় এর বাহিরে আর কিছু থাকবে না, আমি দায়িত্ব সহকারে বলতেছি, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের আর কিছু নাই। আজকের মতো এই পর্যন্তই। আর ইনশাল্লাহ আমি আশা করি এই পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে?